গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ, প্রতিপক্ষ স্কটল্যান্ড। ব্রাজিলের জন্য এই ম্যাচটা জেতা কতটা জরুরি তা নিশ্চয়ই আর নতুন করে বলার অপেক্ষা রাখে না, যেই ম্যাচে কিনা আবার নেইমার জুনিয়র ফিরে আসছেন, যার জন্য দীর্ঘদিনের অপেক্ষা সেলেসাও ভক্তদের। প্রশ্ন হলো, নেইমার জুনিয়র ফিরে আসাতে ব্রাজিলের একাদশে কি কোনো পরিবর্তন হতে পারে? ফরমেশন কেমন হতে পারে? কখন নামবেন নেইমার? কার্লো আনচেলত্তি নেইমারকে নিয়ে কেমন পরিকল্পনায় মাঠে নামতে পারেন? এই সব বিষয় নিয়ে তো আপনার এই মুহূর্তে নানান প্রশ্ন। চলুন কথা না বাড়িয়ে উত্তরগুলো খুঁজে দেখা যাক। প্রথমেই একটা বিষয় একটু ক্লিয়ার করে নেই, স্কটল্যান্ডকে কি খুব বেশি শক্তিশালী মনে হচ্ছে আপনার কাছে? কিছুটা ভয় পাচ্ছেন যে কি হয় না হয়? এমনটা যদি আপনি ভেবে থাকেন তাহলে আপনার আত্মবিশ্বাসটাকে একটু বাড়িয়ে দেওয়ার জন্য ছোট্ট একটা ইনফরমেশন দিই। আপনি কি বলতে পারেন যে স্কটল্যান্ড সর্বশেষ এই বিশ্বকাপের আগে কবে বিশ্বকাপের আসরে জিতেছিল? মানে 2026 বিশ্বকাপের আগে তারা সর্বশেষ কবে জিতেছিল বিশ্বকাপের আসরে? যদি না জানেন তাহলে আমি বলে দিচ্ছি। 1990 সালের বিশ্বকাপে গ্রুপ সিতে তারা সুইডেনের বিপক্ষে জিতেছিল, ঠিক তারপরে 2026 সালে এসে জিতলো। মজার ব্যাপারটা কি জানেন? 1990 সালে গ্রুপ সিতে ছিল স্কটল্যান্ড, 2026-এ এসেও আপনার ব্রাজিলের গ্রুপ সিতে তারা অবস্থান করছে। সেই যে 2090 থেকে 2026 এই যে মাঝখানে দীর্ঘদিনের থাকা না থাকা উপস্থিতি সব কিছু মিলিয়ে আপনি স্কটল্যান্ডকে খুব বেশি শক্তিশালী ভাবলেও আপনার মনের মধ্যে এতটুকু আত্মবিশ্বাস এই মুহূর্তে ফিরে এসেছে যে ব্রাজিল তাদের বিপক্ষে জিততে পারে। তবে মনে রাখতে হবে, জিতলে তো আসলে শুধুমাত্র মুখের কথায় জেতা যায় না, মাঠের ফুটবলটা সুন্দর মতন খেলতে হয়। মাঠের ফুটবলটা যদি ঠিকঠাক মতন খেলতে হয় তাহলে ব্রাজিলকে অবশ্যই এই ম্যাচটায় একটু সচেতন ফুটবল খেলতে হবে। কেন বললাম এই কথাটা? আপনি শক্তিমত্তার দিক থেকে তাদের কাছ থেকে, অর্থাৎ প্রতিপক্ষ স্কটল্যান্ড একটু স্পিডি ফুটবল খেলবে এবং তাদের যে আসলে শক্তিমত্তার জায়গা সেটা হলো মিডফিল্ড। তারা সাধারণত 4-4-2 এই ফরমেশনে যায়। আর স্বাভাবিকভাবে আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন, 4-4-2 ফরমেশনটা যখন আসে তখন তারা অন দ্য বলে যখন অ্যাটাকিং মুডে থাকে তখন দুই পাশের দুই রাইট মিড, এক পাশে রাইট মিড আর এক পাশে হচ্ছে লেফট মিড, এই দুজন একেবারে উইঙ্গার হয়ে যায় এবং একই সাথে দুজন মিডফিল্ডার মাঝখানের দিকে উঠে যায়। সেখানে কিন্তু আবার একজন গুরুত্বপূর্ণ সদস্য আছে, ম্যাকটোমেনে। তিনি কিন্তু যথেষ্ট পরিমাণ দূরপাল্লার শটে পারদর্শী এবং এর আগে যে দুটো ম্যাচ তিনি খেলেছেন সেই জায়গায় খুব ভালো অবদান রাখতে পেরেছেন। ব্রাজিলকে যদি স্কটল্যান্ডের বিপক্ষে জিততে হয় তাদের এই দুই উইংকে সামলানোর জন্য অবশ্যই দুই পাশের দুই ফুলব্যাককে খুব বেশি সতর্ক থাকতে হবে এবং আপনারা যারা মিডফিল্ডের যেই খেলাটা আপনারা স্বাভাবিকভাবে এর আগের ম্যাচে ব্রাজিলকে দেখেছেন, ঠিক সেই দায়িত্বশীল মিডফিল্ডদেরকেই আসলে এই মুহূর্তে মাঠে খুব বেশি জরুরি হয়ে পড়বে। সেখানে লুকাস পাকেতাকে বলেন, আবার ক্যাসিমিরোকে বলেন এবং ব্রুনো গিমারাইসকে বলেন, এই প্রত্যেককে একটা অন্যরকম দায়িত্বশীল বা ভূমিকা পালন করতে হবে। এখন আপনি বলতে পারেন যে ব্রাজিলের আসলে কেমন লাইন আপ হওয়া দরকার। মিডিয়ার থ্রুতে আসলে যেভাবে যা জেনেছি তাতে করে ফরমেশনে খুব বেশি একটা পরিবর্তন আনবেন না কার্লো আনচেলত্তি। নেইমারকে কখন খেলাবেন এটাই তো আপনার প্রশ্ন। বলছি, নেইমারকে শুরুর একাদশে আপনি দেখবেন না এটা এক্সপেক্টেডলি ধরে নিতে পারেন। তার কারণ মাত্রই তো ফিরে এসেছেন, অনেক দিন বাদে উনি খেলতে নামবেন। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যদি দলের পজিশন ভালো থাকে, ব্রাজিল যদি মোটামুটি একটা ভালো অবস্থানে থাকে তাহলে নেইমার জুনিয়র হয়তোবা 75 মিনিটের পরে মাঠে নামতে পারেন। আর যদি খুব বেশি জরুরি মনে করেন কার্লো আনচেলত্তি তাহলে আপনি এর আগেও দেখতে পারেন, তবে আগে দেখার সম্ভাবনা একটুখানি কম থাকতে পারে যদি না ব্রাজিল ভালো অবস্থানে থাকে। ব্রাজিলের ভালো অবস্থানে থাকার উপরে কি নেইমার জুনিয়রের মাঠে নামাটাকে ডিপেন্ড করছে? দেখুন, এই ক্যাচাল টাইপের উত্তর আসলে আমি না দেওয়াটাই বোধহয় বেটার। তার কারণ নেইমার একটু হলেও খেলবেন এই ম্যাচটায়, কারণ নেইমার জুনিয়রের খেলাটা এবং আস্তে আস্তে দলকে সহযোগিতা করা এবং মাঠের ফুটবলটা একটু বেশি সময় খেলাটা অবশ্যই আপনি প্রত্যাশা করেন, কিন্তু সেটা একটু ধীরে। খুব বেশি আশা এই মুহূর্তে করাটা ঠিক হবে না, তার কারণ মাত্রই ফিরে এসেছেন। নেইমার জুনিয়র যতক্ষণ খেলবেন ততক্ষণ আপনি এন্টারটেইন হবেন এবং এটা আপনি মনে প্রাণে শুধু বিশ্বাস না, আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন। তার কারণ এই লোকটার জন্যই তো আপনি দীর্ঘদিন অপেক্ষা করছিলেন। নেইমার জুনিয়র অপেক্ষা করছে। ব্রাজিলের স্কোয়াডে একটা জায়গা পরিবর্তন আসবে শুরুর একাদশে, সেটা একেবারে পরিষ্কারভাবে আপনারা মোটামুটি এতক্ষণে জেনে গেছেন বা আইডিয়া করেছেন। তিনি হচ্ছেন রাফিনহা। ইনজুরির কারণে না থাকা, তিনি সর্বশেষ একটা বার্তা আপনাদের উদ্দেশ্যে প্রকাশ করেছেন, নিশ্চয়ই সেটা দেখে থাকবেন। যদি না দেখে থাকেন তাহলে বলছি যে তিনি বলেছেন এই জার্সিটার জন্য
আমি সব কিছু করতে পারি, এই দলটার জন্য আমি আমার নিজেকে উজাড় করে দিতে পারি, আমি ফিরে আসার জন্য যত দ্রুত সম্ভব ফিরে আসার জন্য সবটুকু উজাড় করে দিয়ে আমি চেষ্টা চালিয়ে যাব এবং আমি ফিরে আসব। তার এই বার্তাটা ডেফিনেটলি প্রত্যেকটা ব্রাজিল ভক্তকে একটা অন্যরকম আশা জাগাবে। রাফিনহাকে এই দলটায় আসলেই দরকার। রাফিনহা যেহেতু অনুপস্থিত, তখন এই দলটায় রায়ানকে খেলাবেন নাকি লুইস হেনরিকেকে খেলাবেন? আমার দিক থেকে যদি আপনি আমাকে পছন্দ করতে বলেন তাহলে আমি এনরিকেকেই বেছে নেব। তার কারণ যে অফেন্সিভলি তার কাছ থেকে আপনি যে জিনিসটা আশা করেন, খুব কুইক কাউন্টারে না গিয়েও স্লো ফুটবল খেলে মোটামুটি প্রতিপক্ষের মানে ডিবক্সের আশপাশ দিয়ে তিনি যেভাবে বলটাকে হোল্ড করেন এবং বলটা ছেড়ে দেন, কখনো কখনো ক্রস করেন, কখনো কখনো বুঝে ওঠার আগেই গোলে হিট করে নেন, এটা আসলে খুব জরুরি ব্রাজিলের জন্য। আর যদি কার্লো আনচেলত্তি রায়ানকে নামান তাতে কোনো দুঃখ নেই, তিনিও ইংলিশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত করেছেন এবং আশা করা যায় যে কার্লো আনচেলত্তি যেহেতু ডেকেছেন সেহেতু খুব বেশি খারাপ করবেন না, তিনিও নিজের নামের প্রতি সুবিচার করবেন। শুরুর একাদশে এনরিককে দেখার পরিকল্পনা আছে কিনা আপনি প্রত্যাশা করতে পারেন, তবে মনে হয় না এনরিককে নামাবেন। কিন্তু প্রশ্ন হলো, আমার আপনার মনে হওয়ার চেয়েও বড় কিছু, কার্লো আনচেলত্তি তো হুটহাট এমন একটা চমক নিয়ে হাজির হন যে চমক অনেকেই আসলে প্রত্যাশা করে না। মানে পড়াশোনা করে আসলাম একটা জিনিস, পরীক্ষার প্রশ্নে চলে আসলো আর একটা জিনিস, এরকমটাই তো ঘটেছে। এখন দেখা যাক কার্লো আনচেলত্তি কী করেন। স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলকে জিততে হবে একটু বেশি ব্যবধানে। তার কারণটা নিশ্চয়ই আপনারা জানেন যে এই ম্যাচটা অনেকটা ডিপেন্ড করতেছে ব্রাজিলের জন্য গ্রুপ চ্যাম্পিয়ন হইতে হলে তারা আসলে কিভাবে শেষ করে সেটার উপরে। যদি জিতে যায় তাহলে এক ধরনের হিসাব, ব্যবধানটা একটু বেশি হলে গ্রুপ চ্যাম্পিয়ন, এবং গ্রুপ চ্যাম্পিয়ন যদি হয় তাহলে গ্রুপ এফে যারা রয়েছে সেখানে খুব সম্ভবত নেদারল্যান্ডস অথবা জাপান। যদি জাপান ওই গ্রুপ এফ থেকে গ্রুপ রানার আপ হয় তাহলে তাদের বিপক্ষে খেলা, আর যদি নেদারল্যান্ডস গ্রুপ রানার আপ হয় তাহলে অবশ্যই ব্রাজিলের সাথে নেদারল্যান্ডসের খেলা হতে পারে রাউন্ড অফ 32-তে। মনে রাখতে হবে যে কার্লো আনচেলত্তির উপরে যদি আপনি বিশ্বাস করেন তাহলে এই দলটা বা আনচেলত্তি আপনাকে অন্ততপক্ষে নিরাশ করবে না, এটা আপনি ধরতে পারেন। কিন্তু দিন শেষে ফুটবল তো 90 মিনিট আপনাকে জিততে হলে 90 মিনিটই আপনাকে খেলতে হবে, এবং ওই 90 মিনিট আপনার জীবনের শেষ 90 মিনিট এভাবে আসলে নামতে হয়। বিশ্বকাপের আসলে সুযোগ বোধহয় খুব বেশি থাকে না এবং সুযোগটা ব্রাজিলের জন্য শেষ, এবং এখন থেকে প্রত্যেকটা ম্যাচ নকআউট সেই হিসেব করে ব্রাজিলকে নামতে হবে। স্কটল্যান্ডের শক্তিমত্তার জায়গায় যে ক্রসিং, সেট পিস এবং আউটসাইড মানে বক্সের আউটসাইড মানে বক্সের বাইরে থেকে যে শটগুলো তারা নেয়, এই জায়গাগুলো যদি ঠিকঠাক মতন ব্লক করা না যায় তাহলে সেটাও ব্রাজিলের জন্য কষ্টসাধ্য হয়ে যেতে পারে। দিন শেষে ম্যাথিউস কুনহা এবং ভিনিসিয়াস জুনিয়রের কাছ থেকে যে ধরনের ম্যাজিক্যাল পারফরমেন্স আমরা দেখেছিলাম তেমনটা স্কটল্যান্ডের বিপক্ষে দেখব বলে আশাবাদ ব্যক্ত করতে পারি। দিন শেষে সত্যিকার অর্থে আসল ফুটবলটাই জিতে যাক, নেইমারের ফিরে আসাটা একেবারে রাজকীয় হোক, নেইমার জুনিয়র খেলুক, গোল করুক আর না করুক, লোকটা ভালো থাকুক, দলের জন্য নিজেকে উজাড় করে দেওয়ার জন্য যেহেতু ফিরে এসেছেন, আশা করা যায় প্রিন্স কাউকে নিরাশ করবেন না। ব্রাজিলের এই ম্যাচটা নিয়ে আপনাদের প্রত্যাশা, আপনারা কে কি মনে করছেন, যাবতীয় সব কিছু নিয়ে যদি আপনি কিছু জানাতে চান জানাবেন, যদি কোনো প্রশ্ন থাকে সে প্রশ্নটাও করবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে, সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।